একটি গান এবং তার গীতিকার একজন বিখ্যাত মানুষ, আমাদেরই এই বাংলাদেশের বরিশাল জেলার একজন মানুষ। সেটা পরে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে গানটি শুনুন, অনেকেই শুনে থাকবেন। গানটি একটু পুরনো 80 দশকের গান। আগে কিছুটা গাই, তারপর গীতিকার সম্বন্ধে বলবো। অনেকেই গানটির গীতিকার জানেন না, গীতিকারের কি নাম। তো আমার খোঁজা একটা অভ্যাস আছে, তাই। আদালতে জবান বন্দি জানি ওরা দেয় সকলে, জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে। জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে। আদালতে জবান বন্দি জানি ওরা দেয় সকলে, জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে। জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে। জামিন আমি চাইতে এসে নীরব হয়ে গেছি শেষে। জামিন আমি চাইতে এসে নীরব হয়ে গেছি শেষে। তোমার হাকিম চোখের হুকুম নিয়ে, হাকিম চোখের হুকুম নিয়ে এ হাজতে রই তাহলে। জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে। জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে। গানটির গীতিকার হলেন একজন বিখ্যাত মানুষ, ওনার নাম হলো রঞ্জিত গুহ। রঞ্জিত গুহ 1923 সালের 23শে মে অধুনা বাংলাদেশে বরিশালের বাখরগঞ্জ সিদ্ধকাঠি গ্রামে গুহর জন্ম। চিরস্থায়ী বন্দোবস্ত সূত্রে তালুকদার ছিল তার পরিবার। গুহ লিখেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই শ্রেণী পরিচিতির গ্লানি তার মনে গেড়ে বসে, যার বীজই তার পরবর্তী জীবনে ইতিহাস ভাবনার উন্মেষ। কলকাতায় এসে গুহ জড়িয়ে পড়েন কমিউনিস্ট আন্দোলনে। সিপিআই-এর সক্রিয় সদস্য হিসাবে রাজনীতিতে যুক্ত হন। প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র তিনি। 1947 সালের ডিসেম্বরে প্যারিসে বিশ্ব ছাত্র সম্মেলনেও যোগ দেন। এরপর একে একে সাইবেরিয়া, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও চীন বিপ্লব স্বচক্ষে জরিপ করেন তিনি দলের প্রতিনিধি হিসাবে। 1956 সালে বিদেশ থেকে ফেরার কিছুদিন পর হাঙ্গেরি সোভিয়েত অনুপ্রবেশের বিরোধিতায় তিনি দল ছেড়ে দেন। ততদিনে অবশ্য তার লেখালেখি শুরু হয়ে গেছে। দলীয় মুখপত্রে মেদিনীপুরের লবণ শিল্প নামে একটি লেখা লেখেন। সাহিত্য সমালোচনাও করেছেন এই সময়। নীরেন্দ্রনাথ রায়ের ম্যাকবেথ অনুবাদকে সমালোচনা করেন তিনি। সঙ্গে চলতে থাকে চিরস্থায়ী বন্দোবস্তের পেছনে তাত্ত্বিক ভাবনা নিয়ে তার ধারাবাহিক অসম্পূর্ণ রচনা। দল ছাড়ার পর গুহ বিদ্যাসাগর কলেজ ও সুশোভন সরকারের আমন্ত্রণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছুকাল পড়ান। তার কলকাতা বিশ্ববিদ্যালয়ে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে গবেষণার ইচ্ছে থাকলেও নরেন্দ্রকৃষ্ণ সিংহ তাকে ছাত্র হিসেবে নেননি। সিংহ অর্থনৈতিক ইতিহাসের মুখবন্ত হিসাবে ভাবনার বিবর্তনকে গুরুত্ব দিতে রাজি ছিলেন না। রণজিৎ পাড়ি জমালেন সাসেক্স, সেখানেই গবেষণা করতে থাকলেন তিনি। কয়েক বছর পর বই হয়েও বেরোয় অধুনা উদযাপিত তার গবেষণা আরুল অফ প্রপার্টি। যে বিশ্ব সাম্রাজ্য তৈরি সাম্রাজ্যবাদীদের অভিষ্ট ছিল, সেই ধ্রুব বিশ্বমন্য চিন্তা ভাবনা গুহর মতে উপনিবেশের ছক ভাঙা বিশিষ্ট পরিস্থিতিতে খাটেনি। অতএব বুর্জোয়া শ্রেণী তৈরির আদলে তা ফল দিয়েছিল। পুরোপুরি অন্য সত্যভোগী পরভৃত্য জমিদার শ্রেণী তৈরি করেছিল তা।
বিদ্যায়তনিক কোলাহল থেকে প্রায় অন্তরীণ গুহ 60-এর দশকে বিলেতে কিছু পাঠচক্র চালিয়েছিলেন মাত্র। 70-এর দশকের শুরুতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নকশালপন্থী ছাত্রদের সংস্পর্শে আসেন তিনি। গাঁদি নিয়েও ভাবতে চাইলেও তিনি শেষ পর্যন্ত মন দেন উপনিবেশ কৃষক সমাজ নিয়ে তার কাজ। 1980 সালে সাবঅর্টান তথা নিম্নবর্গের মানুষ বিষয়ে তত্ত্ব নিয়ে হাজির হলেন গুহ। পরের বছর থেকে তা অক্সফোর্ড প্রকাশ করতে থাকলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলোচনায় সদ্য নির্মিত সেন্টার ফর স্টাডিজে বা এতক্ষণে মতো সাময়িক পত্রে তার ভাবনা প্রকাশিত হলো। তার মতে ভারতীয় ইতিহাস লিখন এক বদ্ধতায় পর্যবসিত হয়েছে, কেননা তা উচ্চবর্গকে স্বতঃসিদ্ধ আলোচনা বিষয়ে ধরে নেওয়া হয়। গুহর বিকল্প নিম্নবর্ণের দিকে ইতিহাসকে চোখ ফেরাতে হবে। তার ব্যক্তিক চৈতন্য, বিদ্রোহী মানুষ ও আদিসত্তার প্রকরণগুলি আলোক পর্বের গোঁড়ামো কাটিয়ে ইতিহাসবিদকে পড়তে হবে। গুহর প্রস্তাবিত সাবঅর্টান গোষ্ঠীকে অধিকাংশই ছিলেন পিএইচডিও না করা ছাত্ররা। পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, শাহিদ আমিন, ডেভিড আর্নাল্ড, ডেভিড হার্ডিম্যান ছিলেন এই দলে। পরে কিছুকালের জন্য ছিলেন সুমিত সরকারও। গুহ 80-র দশকে নিলেন চূড়ান্ত রাজনৈতিক সাবঅর্টান মুখপত্রগুলি সম্পাদনের ভার। অন্যদিকে তত্ত্ববিশ্বে বেশ কিছু আলোড়ন তোলা লেখা লিখলেন গ্রামসি, ফুকো, রলাবার্ত, ক্লদ ক্লেসি স্থলের ঘটনবাদের ভিত্তিতে। নিজের কিছু টিপ্পণী যোগ করে অসম ক্ষমতা সম্পর্কের একটি কাঠামো তৈরি করলেন গুহ। এই প্রেক্ষিত দিয়েই চেনা যাবে উপনিবেশিক ভারতের ইতিহাস, যা খণ্ডিত, ভগ্ন সাবঅর্টান চৈতন্যকে পড়তে চায়। কোনো বস্তুনিষ্ঠ তথ্যপুঞ্জে আচ্ছাদিত পরম সত্যে ধাবমান গবেষণা পদ্ধতিটিকে তিনি খারিজ ও অবৈধ করে দিলেন। কার্যত একার হাতে কৃষক অভ্যুত্থানের ঘটনতান্ত্রিক ব্যাখ্যা নিয়ে এই সময়ে বই লিখলেন। শুধু ভারত নয়, জাপান বা লাতিন আমেরিকাতেও এই সাবঅর্টানি শাখা ছড়িয়ে পড়ল। উৎসকে সত্য হিসাবে না ধরে একটি বয়ান হিসাবে পড়তে শিখিয়ে পাঠের নানা স্তর দেখালেন তিনি। ততদিনে গায়ত্রী চক্রবর্তী বিতর্কে যোগ দিয়েছেন। সাবঅর্টান কর্তৃত্ব ও এলিট আধিপত্যের নয়া সমালোচনা করলেন তিনি। 90 দশকের আগে গুহ নৃতত্ত্ব পড়াতে ক্যানবেরায় পাড়ি জমালেন। সাবঅর্টান গোষ্ঠীর কুশীলবের চরিত্র থেকে অবসর নিলেন। 90 দশকে ধীরে ধীরে ভাষা দর্শন নিয়ে আগ্রহী হয়ে পড়লেন তিনি। তাঁর বিষয় মাধ্যম হিসাবে উঠে এলো বাংলা ভাষা। ভাবনায় এলেন জীবনানন্দ বা সমর সেন, প্রাচীন ভারতীয় ভাষাতত্ত্ব, হাইডেগারের প্রপঞ্চন দর্শন ও হেগেলের ভাববাদ ততদিনে তার প্রিয় বিষয়। অন্যদিকে ডমিনেন্স উইদাউট হেজমানির আলোচনায় উঠে এসেছে ইতিহাসের স্বরাজ প্রশ্ন। ব্যক্তিক বোধ বিশ্ব ইতিহাসের সার্বজনীনতায় হুকুমদারির যে অন্তর্লীন টানাপোড়েন তার পরের বই হিস্ট্রি অ্যাট দ্য লিমিট অফ ওয়ার্ল্ড হিস্ট্রির বক্তব্য। নতুন সহস্রাব্দে তিনি পাড়ি জড়েন ভিয়েনায়, শহরতলি পুরকেস ডরফে 2007 থেকে লিখতে শুরু করলেন বাংলায়, যার কেন্দ্রীয় বিষয় ভাবনার ইতিহাস, কখনো সাহিত্য, কখনো দর্শনে। সচরাচরের সঙ্গে আমির যে দ্বৈত সংলাপ আলো ফেলেছে, তাঁর মতে এই মানবিক গুণটি ভারতে প্রকাশ পেয়েছে সাহিত্যে, ইতিহাসে নয়। রামমোহন থেকে বঙ্কিমচন্দ্র, মহাভারত থেকে বিভূতিভূষণের রেতোয়াদি ভাবনাই হয়ে উঠল জীবন সায়নেই দার্শনিকের বোধের ওষুধ। রঞ্জিত গুহ বাঙালি চিন্তাবিদদের মধ্যে প্রকৃত দ্বিভাষিক এক উল্লেখযোগ্য উদাহরণ। 18 শতকের গোড়ায় দরিদ্র মলাঙ্গীদের চরম দুর্দশা বিদ্রোহী নিয়ে তার প্রথম ইতিহাস বিষয়ক প্রবন্ধ মেদিনীপুরের লবণ শিল্প বাংলায় রচনা করেন, যা রমেশচন্দ্র মজুমদার ও নরেন্দ্রকৃষ্ণ সিংহ সম্পাদিত ইতিহাস পত্রিকায় 1954 সালে প্রকাশিত হয়। তার বিখ্যাত গ্রন্থ এ রোল অফ প্রপার্টি 1963, প্রকৃতপক্ষে তার লেখা চিরস্থায়ী বন্দোবস্তের সূত্রপাত 1957 নামক বাংলা প্রবন্ধের খসড়া থেকে পরবর্তীকালে জন্মলাভ করে। রঞ্জিত গুহ ইংরেজির পাশাপাশি বাংলায় একাধিক প্রবন্ধ রচনা করেছেন বিভিন্ন সময়ে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল দয়া, রামমোহন রায় ও আমাদের আধুনিকতা 2010-এ, প্রেম না প্রতারণা 2013-তে ইত্যাদি। তার বিভিন্ন লেখায় এসেছে সাহিত্যের বিভিন্ন প্রসঙ্গ, যেমন কবির নাম ও সর্বনাম,
ছয় ঋতুর গান প্রবৃত্তি। তার মানে এখানে আমরা পেলাম রঞ্জিত গুহ গান লিখতেন। এই গানটি হয়তো লিখেছিলেন, এই গানটি লিখেছিলেন অনুপ ঘোষাল, গেয়েছেন অনুপ ঘোষাল, সুর করেছিলেন। গানটি আবার গাইছি, আপনারা শুনতে পারেন গানটি। আদালতে জবান বন্দি জানি ওরা দেয় সকলে, জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে, জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে। জামিন আমি চাইতে এসে নীরব হয়ে গেছি শেষে, জামিন আমি চাইতে এসে নীরব হয়ে গেছি শেষে। তোমার হাকিম চোখের হুকুম নিয়ে, হাকিম চোখের হুকুম নিয়ে এ হাজতে রই তাহলে, জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে, জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে। উকিল তবু করবে জেরা, খারিজ হবে ঘরে ফেরা, উকিল তবু করবে জেরা, খারিজ হবে ঘরে ফেরা। তুমি যত পারো ফন্দি করো, যত পারো ফন্দি করো, সন্ধি আমি করব বলে, জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে, জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে। আদালতে জবান বন্দি জানি ওরা দেয় সকলে, জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে, জবান আমার বন্দি হয়ে আছে তোমার মনের জেলে।